পুজোতে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, যে ভবিষ্যৎ প্রজন্ম তারা উল্টে পড়ছে। এই 1,10,000 টাকার বদলে যদি 10 টাকাও দেওয়া হতো, তাতেও কিন্তু অ্যাক্সিডেন্টে আগে অব্দি জানা সম্ভব ছিল না যে ওইখানে এই ঘটনা। বাংলার চাকরির হাল বর্বরতা আর 5টা রাজ্যের তুলনায় অনেক বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় 28 আগস্টের দিন পরীক্ষা ঘোষণা করেছে। ইউনিভার্সিটি এতদিন পরীক্ষা পিছলো কেন? অন্যান্য ইউনিভার্সিটি আগে পরীক্ষা ফেলে দিয়েছে, কেন ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট অব্দি করতে হচ্ছে? 1 বছর অভয়া ইনসিডেন্ট। আমার খুব দুর্ভাগ্য লাগে যে এখানে আমার সন্তান হারানোর পর যদি সেটাকে রাজনীতি হয় এবং সেই রাজনীতির পার্ট হয়, এটা আমার কাছে খুব আনফরচুনেট। আমি এসএফআই এর হয়ে নমিনেশন দিতে রাজি হইনি বলে আমাকে প্রধানত সেই টিমে রাখা হয়নি। একটা রাগ ছিল ওদের প্রতি তো বটেই, কেন আমি ইউনিভার্সিটি এজ অন অলরাউন্ডার ইলেকশনের দিন কিভাবে ব্লক করতে হয় ছাত্রছাত্রী সেটা আমরা জানতাম না। মোদি না অমিত শাহ, দুজনেই বাজে। গণতন্ত্রকে গণধর্ষণ করার কথা বলছে, তাদের অশ্বমেধের ঘোড়া যে বারবার বাংলায় এসে আটকে যাচ্ছে, এইটাকে বিজেপি নেতারা নিতে পারছেন না এবং নিতে না পারার জন্য বিভিন্ন তারা ছল চাতুরি অবলম্বন করার চেষ্টা করছে। কলেজের যিনি অভিযুক্ত তার সঙ্গে আপনারও কিছু ছবি ভাইরাল হয়েছে। আমার সঙ্গে তার আপনি হয়তো 2-1টা ছবি দেখেছেন, আমার তো মনে আরো 2-3টে ছবি তার থাকার কথা আমার সঙ্গে। আমি নিজে মনে করি পলিটিক্স এর থ্যাঙ্কলেস জব। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো এবং সিপিএম একটা খারাপ, এমন একটা মনোভাব ছোটবেলা থেকেই ছিল। আমি জীবনে আমার সব হওয়া উচিত, আমি এমএলএ হওয়া উচিত, এমপি হওয়া উচিত, মন্ত্রী হওয়া উচিত, এবং এই কথাটা আমি আজকে বলছি না, আমি আজ থেকে 10 বছর আগে বলছি। আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল এবং আজকেও আছে। আমি জানি না এটা কবে হবে। ভরসা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, অনেকটা বিশ্বাস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনারেশন নেক্সট আমরাই। নমস্কার, আপনারা দেখছেন জয়িত্রী টিভি, আমি রাজদীপ। জয়িত্রী টিভিতে আজকের আমাদের যিনি অতিথি, তিনি বলতে গেলে রাজ্যে যুব নেতাদের মধ্যে একটা অন্যতম মুখ, তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম মুখ, এবং যাকে আমরা এনেছি তার নাম কিন্তু তৃণমূলের সঙ্গে লিঙ্কড। আজকের আমাদের অতিথি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর দা, জয়িত্রী টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, যখন আপনার নামটা এলো বা আপনার নামটা নিয়ে যখন চর্চা হয় তৃণাঙ্কুর, তৃণমূল নামের মধ্যে কিন্তু একটা কাছাকাছি একটা ব্যাপার আছে, কখনো ভেবেছেন এই বিষয়টাকে নিয়ে? হ্যাঁ, তৃণমূলে আসার পর মানে অ্যাক্টিভলি পার্টিসিপেটেড হওয়ার পর অনেকে বলেছে ব্যাপারটা হয়তো কাকতালীয়, কিন্তু আমার যখন বেড়ে ওঠার মধ্যে আমার বাড়িতে আমার মমতা বন্দ্যোপাধ্যায় ভালো এবং সিপিএম একটা খারাপ, এমন একটা মনোভাব ছোটবেলা থেকে ছিল। কারণ আমার বাবা ছোটবেলা থেকে, আমি তাদের ফ্যামিলি ঘরোয়া আলোচনায় বুঝতাম যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। ইনফ্যাক্ট আমার পিসেমশাই ছিলেন উত্তরপাড়ার কংগ্রেসের দুবারের ক্যান্ডিডেট। আমি ঘরোয়া আড্ডায় উপভোগ করতাম যে কংগ্রেস এবং তুলনা তৃণমূলের মধ্যে একটা পলিটিক্যাল ডিবেট বাড়িতে আড্ডা আলোচনার মধ্যে গল্পের ছলেই হতো। একই ধারে আমার যে দিদান মানে মায়ের মা, সে তার নাম ছিল মমতা চ্যাটার্জি। এবার নামের মধ্যে তার মমতা থাকার জন্য কিনা জানি না, সে মানে তীব্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ছিল। এবং আমরা যখন মামার বাড়িতে ছুটিতে যেতাম তখন তো পড়াশোনা লাঠে উঠে আড্ডায় আর কি গল্প করতাম। আমাদের যাদের নাতি নাতনিদের কাজ থাকতো সকালবেলা বর্তমান পেপার আসার পর, তখন বরুণ সেনগুপ্তের লেখা পেপারটা পড়ে জোরে জোরে শোনানো। এটাতে বেসিক্যালি হয়তো ভোকাবুলারি বাড়ে, প্রোনাউন্সিয়েশন ভালো, এই জন্য ছোটবেলায় এটা আমাদের একটা গড়িয়ে পড়াশোনা ছিল। তখন দিদার ফুট শুনতাম, মমতাকে মেরে ফেললো রে, এই সিপিএমটা বড্ড খারাপ। সেইখান থেকে ইন্টারনালি হয়তো তৃণমূলের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। পাশাপাশি যখন বড় হয়ে বুঝতে শিখি যে কেন তৃণমূল ভালো। ইনফ্যাক্ট আমার দাদু এবং দাদুর ভাইয়েরা, দাদু প্রখর কংগ্রেসে ছিলেন, শেষ দিন অবধি কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। তার ভাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর সদস্য। তো পলিটিক্স সেই অর্থে না করলেও পলিটিক্যাল ফ্যামিলি থেকে, পলিটিক্যাল অ্যাওয়্যার ফ্যামিলি থেকে তো নিশ্চিত অবশ্যই, আমি অবশ্যই ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। কিন্তু আমার মধ্যে এটা কাজ করেছিল যে যদি সমাজটার জন্য সত্যি কিছু করতে হয়, ভালো ছেলে মেয়েদের পলিটিক্সে আসা উচিত। তাহলে রাজনৈতিক জীবনের সূচনাটা কিভাবে হলো? সালটা 2009 খুব সম্ভবত। তার আগে থেকে আমি সোশ্যাল মিডিয়া পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। বিভিন্ন যখন 11-12 ছিলাম তখনও অর্কুটে সেই মুহূর্তে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ ছিল, রাজনৈতিক আড্ডা, পিডব্লিউডি, আরো বেশ কিছু গ্রুপ ছিল। 2006-07 হ্যাঁ, সেই সময় একদম সচেতন নাগরিক হিসেবে তৃণমূলের পক্ষে বিভিন্ন কমেন্ট, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করতাম। পরবর্তীকালে ফেসবুক এলো, তখনও অনেক গ্রুপের মধ্যে ঢুকলাম। কিন্তু তথাকথিত নিজে অনফিল্ড পলিটিক্স করবো কখনো ভাবিনি, বা আমার বাড়ি থেকেও যে খুব উৎসাহ কখনো ছিল তা নয়। আমি যেহেতু মাইক্রোবায়োলজি ছাত্র ছিলাম, বাবা আমার
বক্তব্য ছিল যে পড়াশোনাটাকেই যেন প্রায়োরিটি দিয়ে করা হয়। আমি তার সঙ্গেও খেলাধুলো, আড্ডাই আর কি, গল্প, একটা ফার্স্ট ইয়ারের ছেলেমেয়ে যা হয় সব কিছুর সঙ্গেই ছিলাম। ইনফ্যাক্ট আমি কলেজের কম বেশি পপুলার ছেলেই ছিলাম। আমার তৎকালীন এসএফআই এর যারা সংগঠকরা ছিল তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, যেহেতু খেলতাম ভালো, তারা আমাকে সঙ্গে নিয়ে পার্টনার হিসেবে ক্যারাম খেলতো, ক্রিকেট খেলতে হলে আমি নিয়ে যেতাম, ব্যাপার ছিল। কিন্তু আমি ইউনিভার্সিটির ক্রিকেট টিমে চান্স পাওয়ার পর আমি এসএফআই এর হয়ে নমিনেশন দিতে রাজি হইনি বলে আমাকে প্রধানত সেই টিমে রাখা হয়নি। আচ্ছা। আমি অনেক চিঠি চাপাটি করি, দৌড়ঝাঁপ করি, কিন্তু তৎকালীন যারা এসএফআই নেতৃত্ব ছিল তারা কিন্তু আমাকে মানে তারা বলেছিলেন, নমিনেশন ডকুমেন্ট সব জমা নিয়েছিলেন, কিন্তু যখন আমি যতক্ষণে এইসব বলি ততক্ষণে এআইইউতে কাগজ চলে গিয়ে খেলতে পারেনি। কিন্তু হ্যাঁ, এসএফআই এর বিরুদ্ধে একটা রাগ তৈরি হলো। তৎকালীন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন পার্থ ভৌমিক। তিনি তার লোকজন মারফত স্পট করেছিলেন যে হয়তো এই ছেলেটার মধ্যে একটু পোটেনশিয়ালিটি আছে বা পপুলারিটি আছে। পোটেনশিয়ালিটি তখন বোঝার উপায়টা একটু কম, কিন্তু তৎকালীন আমি এসএফআই এর বিরুদ্ধে গিয়ে কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন জায়গায় বারংবার ঘোরাঘুরি করেছিলাম। পরবর্তীকালে ওদের প্রতি একটা রাগও ছিল যখন আমার বাড়িতে এসে রাজি করানো হয়। ইনফ্যাক্ট তখন বাবা মার আমার যখন আমায় জিজ্ঞেস করা হয় যে তুমি রাজনীতি করবে, আমি বলেছিলাম দেখো আমার ফ্যামিলি দক্ষিণপন্থী ফ্যামিলি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, সেইখানে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ডাউটফুল আমার বাড়িতে রাজি হবে কি না। কেন তখন আর গড়পড়াতে বাড়ির মতন আমার বাড়িতেও কিন্তু ছিল যে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে পাস করেছে, ভালো পড়াশোনা করবে। চাকরি করার চাপ কোনোদিনই খুব বেশি ছিল না, কারণ আমার বাবা একজন কেমিস্ট, নিজে একজন কেমিস্ট এবং বিজনেসম্যান। তো আমার এমন ব্যাপার কখনোই ছিল না খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে কিছু, আমি তার জন্য বাবা মার প্রতি থ্যাঙ্কফুল। কিন্তু অবশ্যই একটা তো ছিল যে ছেলে সঠিক পদ্ধতিতে থাকবে। তো পরে যখন বাড়িতে এসে রাজি করায়, তখন বাড়িতে এসে যখন বলে বাবা, ইনফ্যাক্ট সেই সময় বাবা আমার তৃণমূলকে বিভিন্ন প্রোগ্রামে ফান্ডিংস করতো, সাহায্য করতো বিভিন্ন লোকাল স্তরীয় প্রোগ্রামে। তো সেই হিসেবে যা তৃণমূলের নেতৃত্বে তাদের সঙ্গে বাবার একটা জান পরিচয় ভালো ছিলই। তো যখন প্রাথমিক মহাশয় অনুরোধ করেন, লোক পাঠান, তখন বাবা বলেন হ্যাঁ ছেলে ইলেকশন অবধি করবে, কিন্তু তারপর যেন পড়াশোনাটা হ্যাম্পার না হয়। ইলেকশন হলো, আমি খুব একটা রাগ ছিল ওদের প্রতি তো বটেই, কেন আমি ইউনিভার্সিটি অ্যাজ অন অলরাউন্ডার, আমি সে মুহূর্তে ক্রিকেটটা খেলছি, বেশ ভালোই খেলছি। তো সেই জায়গা থেকে আমরা ইলেকশন হলো, আমরা দাঁড়ালাম, আমরা 50-19 হেরে গেলাম। যদি ইলেকশন ফ্রেশ অ্যান্ড ফেয়ার হতো বা শুধু ছাত্রছাত্রীর মধ্যে হতো, আমাদের জেতা উচিত ছিল, কিন্তু আমরা হেরে গেলাম এসএফআই এর কূটনীতির কাছে। ধরুন ইলেকশনের দিন কিভাবে ব্লক করতে হয় ছাত্রছাত্রী, সেটা আমরা জানতাম না। ইলেকশনের আগের দিন যারা আমাদের অনুগত ছাত্রছাত্রী বা সমর্থক, তাদের বাবা মাকে রাত্রিবেলা ফোন করিয়ে কিভাবে বা কারুর মারফত খবর দিই যাতে কালকে ভোট দিতে না যায়, এই ব্লকিং টেন্ডেন্সি আমরা জানতাম না, ফলে আমাদের অনেক ভোটাররা আসেনি। কিন্তু আমরা তার মধ্যে 50-19 হেরেছিলাম। মজার ব্যাপারটা হচ্ছে যে 19টা আমরা জিতেছিলাম, তার মধ্যে আমি সেখানকার ছোট মানে জাস্ট সমর্থক বা ছাত্র নেতা, কলেজের শুধুমাত্র ফার্স্ট ইয়ার সায়েন্সের ছাত্রনেতা হিসেবে 10টা আসন আমার কাছে ছিল। আমায় 10টা আসনের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইনফ্যাক্ট প্রাথমিক মহাশয় দিয়েছিলেন। আমি 10টায় তার মধ্যে যেতে, ওভারঅল 19টার মধ্যে, সেই 10টা আসন থেকে এগিয়ে আসা। পরবর্তীকালে এসএফআই নিজের গ্রহণযোগ্যতা হারালো, তখন কলেজের একটু আধটু লিখতে পড়তে জানতাম বলে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে কাজকর্মগুলো সামলাতাম। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্যার ম্যাডাম, স্টাফদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। সেইভাবেই রাজনীতিতে চলে আসায় পরের বছর জিতলাম, কলেজের সাংগঠনিক প্রধান হলাম। পরবর্তীকালে স্রোতের বসেই চলে আসা, ধরুন যাক আজকে তো এই জায়গায়। একদমই, মানে সত্যি কথা বলতে গেলে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে জায়গা থেকে 28শে অগস্ট, যেটা প্রতিষ্ঠা দিবস, সেই দিনের যে অ্যারেঞ্জমেন্ট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাদের যে একটা তো চাপ কাজ করে মানসিকভাবে, সেটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। হ্যাঁ, কখনো ভাবিনি অ্যাকচুয়ালি, আমার সেভাবে স্বপ্ন যে ছিল সেরকম ব্যাপারটা। নিজে যখন রাজনীতি শুরু করেছিলাম তখন আমার স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হব, সেই অবধি স্বপ্ন দেখেছিলাম নিজেকে নিয়ে। পরবর্তীকালে থ্যাঙ্কফুল জয়া পারমিতাকে আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি হই, আমি একটা সুন্দর ভাবনা টিম করে এগোই, পরবর্তীকালে দল আমি উপযুক্ত মনে করে, এবং আমি বিশেষভাবে যে থ্যাঙ্কফুল, কিছু প্রাথমিকের নাম তো করলামই, আমি বিশেষভাবে থ্যাঙ্কফুল আমার রাজনৈতিক জীবনে এইভাবে এগোনোর জন্য, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ দেখুন, এটা তো ঘটনা যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই মিটিংয়ে আসবে, সেই মিটিংয়ে একটা আলাদাই প্রেশার থাকে, অনেক রকম প্রেশার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার থাকে, প্রশাসনিক প্রেশার থাকে, সমর্থকদের, আমার সহযোদ্ধাদের প্রেশার থাকে।
তাদের এক্সপেকটেশন ফুলফিল হওয়ার প্রেশার থাকে, আবার সারা বাংলা জুড়ে ছাত্রছাত্রীরা যাতে আসে এবং একটা ভালো পরিমাণে আসে তার দেখার প্রেশার থাকে। তার মধ্যে তো অনেক রকম বছর বছরে আলাদা প্রেশার হয়। যেমন ধরুন এবছর ধরুন ফার্স্ট ইয়ার অ্যাডমিশন এখন অবধি হয়নি, থার্ড ইয়ার পাস করে বেরিয়ে গেছে, একটা পক্ষ চেষ্টা করছে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েও আটকানোর। কিন্তু আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ এমন একটা সাংগঠনিক স্ট্রাকচারে আছি, সেইখানে কিন্তু আমাদের যাই প্রেশার করুক আমরা সারা বছর ধরে আর কি সংগঠনের সঙ্গে থাকি। মানে বলে না যারা সারা বছর ধরে পড়াশোনা করে তাদের পরীক্ষার আগের দিন চিন্তা হয় না, আমরা পরিশ্রমটা করি, পরিশ্রমটা প্রচুর করি। এই যে আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছি তার আগের 15-16 দিন আমি বাড়িতে নেই, একটা বেলা শুধুমাত্র জামা কাপড় নিতে ঢুকেছিলাম, আবার পরের দিন ভোরবেলা বেরিয়ে এসেছি। এই আমাদের লাইফ। এবং আমি মনে করি যে সাফল্যের কোনো শর্টকাট নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় মার খাওয়াতে হয়তো আমাকে হয়নি, যেহেতু আমি এসএফআইকে শেষ জীবনে ফেস করেছি। কিন্তু একই সঙ্গে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে আজকে যে লড়াইটা আমাদের করতে হচ্ছে ইডির সঙ্গে, সিবিআইয়ের সঙ্গে, বিভিন্ন সমাজ মাধ্যমের সঙ্গে, এবং যেরকম আজকের দিনে কাউকে মেলাইন করা যত সহজ, সেই জায়গা থেকে বলতে তো হয় আমাদের লড়াইটা অন্যরকম। এবং আমরা বিশ্বাস করি আমরা আগামী দিনে এই লড়াই থেকে উঠে নিশ্চিতভাবে সমাজের জন্য ভালো কিছু করতে পারব। শ্রীরাঙ্কুর, এখানে একটা কথা আসে যে পড়াশোনার কথা যেহেতু হচ্ছিল, একটা মানে জিনিস প্রচলিত হয়ে রয়েছে যে যারা ছাত্র রাজনীতি করে তারা পড়াশোনা করে না। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রীরাঙ্কুর ভট্টাচার্য তার শিক্ষাগত যোগ্যতা তিনি তার নিজের মুখেই বলবেন পড়াশোনার ক্ষেত্রে কোনোদিন অসুবিধা হয়নি। আর আপনি কি কি করেছেন এখনো পর্যন্ত একাডেমিক্সে, সেটা যদি দর্শকদের বলেন। দেখুন, আমার মনে হয় যে কোনো কিছু আজকের দিনে কোনো কিছু একটা করলে হয় না বোধ হয়, সেখানে জ্যাক অফ অল ট্রেডস কম বেশি হতেই হয়। তার মধ্যে যতগুলোতে মাস্টার হতে পারবো ততগুলো ভালো, কিন্তু কম বেশি তোমাকে সব কিছুই জানতে হবে। আমার বাবার একটা শিক্ষা আমার এই জন্য খুব উপযোগী ছিল। বাবাকে অনেক সিপিএম অনেক ট্রাবল দেন। আমাদের প্রায় 50 বছর কেমিক্যাল ফ্যাক্টরি, এমন সময় গেছে যেখানে বাবার ফ্যাক্টরিতে লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। বাবার কোম্পানিতে সিপিএম আমলে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, যারা কর্মচারীরা কাজ করে তাদের বাড়ি বাড়ি গিয়ে শাসানো হয়েছে যে সেইখানে গেলে তোমাদের ক্ষতি হবে। কিন্তু আমি বাবাকে দেখেছি সেই সময় সে একলার হাতে নিজে মাল তৈরি করেছে, নিজে মাল লোড করেছে, সে নিজে গাড়ি ছেড়ে ডেলিভারি করেছে। মানে এই কথা প্রসঙ্গটা এই জন্য বললাম কারণ আমি বিশ্বাস করি যে আজকের দিনে পলিটিশিয়ানদের ক্ষেত্রে কম বেশি সব কিছুই জানতে হয়। সে যতটা জানতে পারে বা নিজে করতে পারে তবেই কিন্তু সে পলিটিক্সে এগোতে পারে, বা বাকিরা তাকে ঠিক বোঝাচ্ছে না ভুল বোঝাচ্ছে এটা তার পক্ষে বোঝা সম্ভবপর হয়। আমি আমার নিজের ক্ষেত্রে রাজনীতিতে প্রত্যেকটি ধাপ কম বেশি পার হয়ে এসেছি। আমি আমার এডুকেশন দিকে আসছি অবশ্যই, কিন্তু তার আগে বলি আমি আমার হালিশহর টাউনের দায়িত্বে ছিলাম, আমি আমার ব্যারাকপুর সাব ডিভিশনের কোর কমিটির সদস্য ছিলাম, আমি জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদাধিকার ছিলাম, আমি স্টেট ইউনিভার্সিটি যেটা স্বপ্ন ছিল আমি প্রেসিডেন্ট হয়েছিলাম, তারপর সৌভাগ্য প্রায় 2.5 বছরের কাছাকাছি আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলাম, তারপর রাজ্যের সভাপতি হয়েছি। আই ক্যান ফিল দ্য পেন অ্যান্ড প্রত্যেক জায়গার সমস্যা এবং তার কীভাবে কাজ করে সেটা আমি বুঝি। তাই আমাকে লোকে কেউ যে বোঝালে তাকে বুঝে যাবো ব্যাপারটা এরকম নয়। এর পাশাপাশি আমার মনে হয়েছে পলিটিক্সে টিকে থাকার জন্য, পলিটিক্সে আপলিফমেন্টের জন্য পড়াশোনা ভীষণভাবে প্রয়োজন। আমি আজকে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি আমি নিজে চেষ্টা করছি বাকিদের বলা যাতে তারা একটু পেপার পড়ে, তারা খবরগুলো সম্পর্কে রেগুলার নজর রাখে। অন্তত আমাদের যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে দিদি, অভিষেক দা, AITC বা আমাদের যারা সোশ্যাল মিডিয়া পেজে আমরা পোস্ট করছি সেই খবরগুলো সম্পর্কে একটু সচেতনভাবে ফলো করা, তবেই কিন্তু একমাত্র আজকে শিক্ষিত হওয়া সম্ভব। আর পাশাপাশি আমি নিজে মাইক্রোলি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ নৈহাটিতে। তারপর আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে মাইক্রোলিতে মাস্টার্স করি। আমি MBA করি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, আর আমি এখন PhD করছি। আমার বিশ্বাস আমি অল্প সময়ের মধ্যে নিশ্চিতভাবে আমি আমার PhD কোর্স ওয়ার্কটা কমপ্লিট করতে পারবো। কিন্তু আজকে যতটা ফার্স্ট লাইফ, এটাও তো ঘটনা যে আমার হয়তো আমি আজ রাজ্য সভাপতি না হই, শুধুমাত্র যদি PhDটা করতাম হয়তো আমি আরও তাড়াতাড়ি PhDটা শেষ করতে পারতাম। তবে তার মধ্যেও চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, এবং আমার বিশ্বাস এডুকেশনের কোনো শেষ নেই। এবং আমরা এই ডিগ্রিটা আমি কতটা এডুকেটেড ব্যাখ্যা করে না, আমি মানুষের সঙ্গে মিশছি কীভাবে, জীবনের সাফল্য এবং ব্যর্থতা কীভাবে নিতে পারছি তার উপরে নির্ভর করে যে আমি কতটা এডুকেটেড। ছাত্র রাজনীতি করতে গেলে পড়াশোনাটাও ইম্পর্টেন্ট, এবং তার একটা জলজ্যান্ত উদাহরণ শ্রীরাঙ্কুর। আচ্ছা শ্রীরাঙ্কুর, এইখানে তাহলে একটা প্রশ্ন আমি করব
যে এতটা যে হালি শহরের একদম নিচু স্তর থেকে এতটা উপরে উঠে আসা, তাহলে কি আগামী দিনে আমরা বিধানসভা না লোকসভা কোথায় দেখবো? দেখুন, জানি না সেটা। আমি মনে করি আমি যদি আমার জীবনে সঠিক পদ্ধতিতে থাকি, যদি আমি কখনো লালায়িত না হয়ে যাই, যদি কখনো লোভ আমায় গ্রাস না করে বা ক্ষমতা আমাকে এমনভাবে গ্রাস না করে যে আমি ধরাকে সরা জ্ঞান করি, আমি জীবনে আমার সব হওয়া উচিত। আমি এমএলএ হওয়া উচিত, এমপি হওয়া উচিত, মন্ত্রী হওয়া উচিত। এবং এই কথাটা আমি আজকে বলছি না, আমি আজ থেকে 10 বছর আগে বলছি। আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল এবং আজকেও আছে। আমি জানি না এটা কবে হবে, কিন্তু আমি মনে করি এটা জীবনকালেই হবে। দেবাংশু তো দাঁড়িয়ে গেল ভোটে তমলুকে, তাহলে কি তৃণাঙ্কুরকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারি? দেবাংশু আমার খুব ভালো বন্ধু এবং ওর দাঁড়ানোটা নিশ্চিতভাবে আমাদের ইয়ং জেনারেশনদের কাছে একটা খুব আশার বাণী। আশা রাখছি যবে দল উপযুক্ত মনে করবে, আমি নিশ্চিতভাবে আছি। কিন্তু এমনও নয় যে দল আমায় না দিলে আমি দলকে কিছু করবো না, দেবো না। আপনি জানেন যে বিগত লোকসভা বিধানসভায় প্রায় সবকটি কেন্দ্রে গিয়ে এবং সারা দিন দলের হয়ে কখনো মাঠে বা কখনো বিকেলের পর টিভির পর্দায় আমাদের ইয়ং জেনারেশনে লড়াই করেছে এবং তারা কিন্তু আজকে তৈরি করছে নিজেদের। আমি যদি মনে করি যারা 50 বছর দলকে সার্ভ করেছে বা 30 বছর দলকে সার্ভ করেছে, তার জায়গায় আমি এই 16 বছর সার্ভ করে চলে এসেছি, ব্যাপারটা সেটা নয়। ভরসা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, অনেকটা বিশ্বাস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনারেশন নেক্সট আমরাই। তাহলে একটা কথা তো বলতেই হয় যে দলের মধ্যে কিন্তু একটা হাওয়া আছে নবীন প্রবীণ, মানে বেশ কয়েকদিন আগেও হাওয়া উঠেছিল যে নবীনদেরকে জায়গা করে দেওয়া উচিত, কারণ প্রবীণরা তো দীর্ঘদিন ধরে একই ফেস একই জিনিস। হ্যাঁ, মমতা ব্যানার্জি আলাদা বিষয়, কিন্তু তাছাড়াও তো যারা রাজনীতিতে আসে তাদের একটা অ্যাসপিরেশন আছে যে আমি এই জায়গায় পৌঁছাবো, এটা আমার হব, এটা আমার লক্ষ্য। কেউ কেউ তো হতে চায় আমি এরকম একটা পোস্ট পাবো, এরকম একটা জায়গায় যাব, সাংসদ হবো, বিধায়ক হবো। তো সেই জায়গায় যদি প্রবীণরা আটকে থাকে তাহলে নবীনরা উঠবে কি করে? ব্যাপারটা সেটা হয় না, জানো তো। আমার মনে হয় যে সময়ের একটা ডাক আছে, পাশাপাশি পরিস্থিতির ওপর বিবেচনা করে দল সার্বিক সিচুয়েশন দেখে দেখে। মানে এমন ব্যাপার নয় যে নবীন আর প্রবীণ বলে কাউকে ভাগ করা হয়। সে যে নবীন বা যে প্রবীণ তার গ্রাউন্ড লেভেল অ্যাকসেপ্টেন্সটা কি সেটা অনেকটা নির্ভর করে। যে প্রবীণ সে যদি তার 30-40 বছর ধরে জায়গাটা ধরে রাখে, আমি আজকে নবীন, আমিও তো কখনো প্রবীণ হব, সেটা ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে একটা নির্দিষ্ট বয়স অবধি কাউকে ফ্রন্ট লাইনে থাকা উচিত, তারপর তাকে অ্যাডভাইজারি মোডে যাওয়া উচিত, আমি নিশ্চিতভাবে সেটাকে সমর্থন করি। কিন্তু কিছু এক্সেপশন অবশ্যই আছে এবং রাখা উচিত জায়গার বিশেষে ভর করে। তাহলে এই ক্ষেত্রে কি আপনি মনে করেন বিজেপির বক্তব্য বা আরএসএস এর বক্তব্য ঠিক? কারণ তারাও তো বলে 75 বছরের পর আর রাজনীতিতে থাকা উচিত না, জায়গা দেওয়া উচিত। আর নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী থেকে 75 বছরের পরে সেপ্টেম্বর মাসে সরে যান, তারপর আপনার এই প্রশ্ন উত্তর দেবো। একদমই। আচ্ছা, 28শে অগস্ট নিয়ে একটা কথা বলতেই হয়। 28শে অগস্টের যে অ্যারেঞ্জমেন্ট চলছে খুব ভালো কথা, শুভেচ্ছা রইলো, খুব ভালোভাবে যাতে হয়। কিন্তু বারবার একটা ক্ল্যাশ হয়ে যায়, কারণ আমরা 21শে জুলাই নিয়ে একটা শর্টস করেছিলাম, তাতে প্রায় 5 লাখ ভিউ হয়েছে। সেখানে মানুষজন প্রশ্ন করছে যে সেখানে যারা মারা গেল, যারা শহীদ হলো, তারা কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা করেছিলেন, তাহলে তারা কি করে তৃণমূলের হয়ে গেল? ঠিক তেমনই 28শে অগস্ট কিন্তু কংগ্রেসের যে ছাত্র পরিষদ তাদেরও প্রতিষ্ঠা দিবস, তাহলে আবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, মানে দুটো বারবার কেন এরকম ম্যাচ করে যাচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামটার মধ্যে কিন্তু কংগ্রেস আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে এসেছেন যে 1998 সালে কংগ্রেসের বাংলার নেতৃত্ব ওরা হয়ে গেছিল সিপিএম এর বি টিম। উনি সেই কংগ্রেস থেকে তুলে এনে তিনি প্রকৃত কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা বলেন। আজকে যদি সত্যি এটা কংগ্রেসের প্রোগ্রাম হতো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম না হয়, তবে নিশ্চিতভাবে 21শে জুলাই তারা কন্টিনিউ করতো। আজকে তারা কয়েক বছর করার পর কেন 21শে জুলাই কংগ্রেস করছে না বা করলো না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস যেদিন, সেটা কংগ্রেসেরই প্রতিষ্ঠা দিবস, সেখান থেকেই কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস তৈরি। এটা নিয়ে তো কখনো দ্বিধাবিভক্ত নয়। কিন্তু এইটাই প্রকৃত কংগ্রেস। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলে এসেছিলেন না, আস্তে আস্তে কংগ্রেসের প্রায় সকল প্রথম শ্রেণীর নেতৃত্বদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখে সেটা প্রমাণিত হয়েছে। আজকে ছাত্র পরিষদ কোথায়? আজকে ছাত্র পরিষদ থেকে যারা সঠিকভাবে পলিটিক্স করে এসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুঝিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য কাজটা করতে পারবেন। দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের হয়ে কাজ করবে। কিন্তু বিরোধীরা তো বারবার অভিযোগ করছে ইলেকশনই হচ্ছে না ছাত্র পরিষদে, বা ছাত্রের মানে যে ছাত্র সংসদ তার নির্বাচনই হচ্ছে না। আমি বিরোধীদের এই অভিযোগটা কিছুটা মানি। দেখুন, বিরোধী মানেই তো মানে হচ্ছে না, সত্যি হচ্ছে না। আমি মানি, আমি কি বলছি তো কিছুটা মানি। কেন
এর পেছনে এটাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, বিভিন্ন ইন্টারভিউতে সেটা বলেছি। ব্যাপার হচ্ছে এর প্রধান কারণ যদি থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই শিক্ষানীতি, এবং তারা যেভাবে বারবার শিক্ষানীতি বদল করছে, এবং এই সেমিস্টার সিস্টেম চলে আসার পর দেখুন সব জায়গায় অ্যাডপ্টেশন পাওয়ার কিন্তু সমান নয়। আমরা এখনো, আমার মনে হয় আমরা কলেজে, ইউনিভার্সিটিতে এই শিক্ষানীতি যা বলা হয়েছে তার সঙ্গে বাস্তবে, মানে এনইপির কথা বলছেন, এনইপি এবং তার আগে সিবিসিএস এর কথা, দুটোর কথাই বলছি। আজকে যখন সিবিসিএস আসলো, তারপরে কিন্তু সরকার ইলেকশন শুরু করেছিল 2019 সালে, এবং সেইখানে 4টে ইউনিভার্সিটির ইলেকশনও হয়, তারপর কলেজে আসার ইলেকশন হওয়ার কথা ছিল। দুর্ভাগ্য কোভিড ছুঁয়ে গেল। কোভিড চলে আসার পর এডুকেশন সিস্টেমটাই কিন্তু পিছিয়ে গেল 3-4 বছর, আপনারা দেখেছেন। এবং ইনফ্যাক্ট আজকের দিন অবধি কিন্তু আমরা এডুকেশন সিস্টেমটা প্রি কোভিডের পজিশন অবধি নিয়ে আসতে পারিনি। এবার আজকে সেমিস্টার সিস্টেমে ধরুন একটা বাচ্চা অ্যাডমিশন নিচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে, তার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ডিসেম্বর জানুয়ারি মাসে, তার মধ্যে তার পরীক্ষার জন্য, তার পুজোর জন্য সময় চলে গেল বেশ কিছু। এবার এই সময়ের মধ্যে প্রপার ইলেকশন টাইমটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ আসল তো তার একটা বাচ্চাকে 1.5-2 মাস পড়তে দিতে হবে। যদি ইলেকশনেই 1.5 মাস হয়ে যায় তবে কোথায় হবে? এটা একমাত্র তখনই সম্ভব যখন প্রত্যেকটি ইউনিভার্সিটি একসঙ্গে থেকে একটা এডুকেশন ক্যালেন্ডার তৈরি করবে, এবং এই আগে যে ইলেকশন সিস্টেমটা ছিল প্রায় 21 ওয়ার্কিং ডেজ, যেটা কমিটি হয়ে সব কিছু প্রায় 40-45 দিন লেগে যেত ইলেকশন প্রসিডিউর পুরো শেষ করে কমিটি হতে, অত বড় টাইম দিলে এখন আর করা সম্ভব নয়। কিন্তু অন্য রাজ্যেও তো ইলেকশন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তাদের এডুকেশন সিস্টেম এবং বাংলার এডুকেশন সিস্টেম টাইমিং এর মধ্যে কিন্তু ফারাক আছে, একটু খোঁজ নিয়ে জানতে পারবেন। কিন্তু যেমন ছাত্ররা ধরুন মানে ভবিষ্যৎ প্রজন্ম, শিশুরাও আস্তে আস্তে তৈরি হচ্ছে, তারাও ভবিষ্যৎ প্রজন্ম। পুজোতে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, অথচ এটা ভিডিও ভাইরাল হচ্ছে যে নতুন মানে যে ভবিষ্যৎ প্রজন্ম তারা উল্টে পড়ছে। বিরোধীদের এটাই অভিযোগ যে এটা কেমন উন্নয়ন, কেমন অনুদান, যে আমাদের বাচ্চারা যারা রাস্তায় যাচ্ছে বর্ষাকালে তাদের গাড়ি উল্টে যাচ্ছে, উন্নয়ন উল্টে যাচ্ছে, অথচ পুজোতে 1,10,000। দেখুন, আমি খুব সিম্প্যাথেটিক আগে এই ঘটনাটার জন্য। একটা বাচ্চা আমাদের কাছে ভবিষ্যৎ, এবং সেখানে এটা কখনোই কোনোভাবে কাম্য নয়। কিন্তু এই বিরোধীদের একটা ব্যাপার রয়েছে সবকিছুর সঙ্গে সবকিছু রিলেট করা। আচ্ছা, আপনি আমাকে এমন একটা দেশ দেখান, এমন একটা রাজ্য দেখান যেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, যেখানে দুর্ঘটনা ঘটে না, যেখানে সব কিছু স্মুথ চলেন, যেই প্রশাসনের ওপর কোনোদিন কোনো আঙুল ওঠেনি, যেখানে যেই সোসাইটিতে রেপ হয় না, যেই সোসাইটিতে খুন খারাপি হয় না, যেই সোসাইটিতে চুরি হয় না, যেখানে ডাকাতি হয় না। আপনি আমায় একটা এমন কোনো দেশ দেখান। আমরা সেই স্বপ্ন দেশের সবাই চেষ্টা করি, কিন্তু বুঝতে হবে আলটিমেট যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এবং কোনো কিছু করতে গেলে কিসের দরকার লাগে। কোনো কিছু করতে গেলে, এই ধরুন আপনারা আজকে আমার সঙ্গে এখানে বসেছেন, আমরা ইন্টারভিউ নিচ্ছি, আপনি শুধুমাত্র একটা জামা কাপড় সুন্দর নিয়ে বসেছেন তা নয়, আপনার কিন্তু পরিষেবার জন্য আপনার কাছে একটা ট্যাপ নিয়ে আপনি বসেছেন। আমরা আছি এখানে, 2-3টে ক্যামেরা বসে রয়েছে, আজকে সুন্দর আলোর ব্যবস্থা রয়েছে, এখানে এত সুন্দর করে সেলফ সাজিয়েছেন। আপনি দেখুন, এই সেলফটা না হলেও কিন্তু আপনি ইন্টারভিউ হতো, আপনি এতগুলো ক্যামেরা না হলেও আপনি ইন্টারভিউ হতো, কিন্তু আপনি এত সুন্দর করে আপনার যে এই চ্যানেলটা এগোচ্ছে, এত সুন্দর রিচ হচ্ছে, এত সুন্দর ভিউয়ার্স তৈরি হচ্ছে। আমি কালকেও একটা সুন্দর ভিডিও দেখলাম, আপনাদের খুব ভাইরাল হয়েছে। তো তার পেছনে কারণ কি? অর্থ। আপনার শুধুমাত্র কোয়ালিটি থাকলে কিন্তু হতো না। আজকে এই বিজেপি একটা মজার খেলায় নেমেছে। কি খেলা? এরা বাংলাকে দোষারোপ করবে, আবার এরা সমানভাবে বাংলার অর্থ আটকে রাখবে, বাংলাকে বঞ্চনা করবে। আমরা কিন্তু বারংবার ধরে শুধু বাংলা নয়, শুধু দিল্লিতে গিয়ে অব্দি বলে এসেছি কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। বাংলার বিভিন্ন খাতে টাকা আটকে রাখা হচ্ছে, যদি টাকা আটকে রাখে আমরা পরিষেবা বিঘ্নিত হবে। আর এই পুজো নিয়ে 1,10,000 টাকার কথা বলা হচ্ছে, কেন এইখানে টাকা দেওয়া হচ্ছে, কেন এটা হচ্ছে না? প্রথম কথা হচ্ছে, এই 1,10,000 টাকার বদলে যদি 10 টাকাও দেওয়া হতো, তাতেও কিন্তু অ্যাক্সিডেন্টে আগে অবধি জানা সম্ভব ছিল না যে ওইখানে এই ঘটনা। আমি যারা সিপিএম আমল দেখেছেন তারা ভালো করে জানেন রাস্তার কন্ডিশন কি থাকতো। আজকে যারা আছেন তারাও জানেন যে রাস্তার কতটা প্রভূত উন্নতি হয়েছে। যাদের, আপনার বয়স যদি আজকে 35 বছর হয়, আপনার জ্ঞান হওয়া 25 বছর থেকে আপনি দেখে আসেন যে বর্ষার সময় রাস্তার কন্ডিশন কি থাকে, আবার জানেন বর্ষা হয়ে গেলে নতুন রাস্তায় নতুন পিচ হয়। এই সময়টা কিন্তু এরকম থাকেই। আর ভারতবর্ষ যেই কন্ডিশনে, যেই বলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমাদেরকে এখানে ডিনোটেট করা হয়, সেইখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ভালো এবং খারাপের যা সুফল বা কুফল সেটা আমাদের তো ভোগ করতে হবেই, তারপরে কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কিন্তু এই 1,10,000 টাকা কি আমরা অপাত্রে দান করছি?
এই 1,10,000 টাকার আলটিমেট ভ্যালু কোথা থেকে আসছে যদি দেখেন, বুঝতে পারবেন যখন পুজোর পর সরকার ঘোষণা করে যে এত লাখ টাকা, এত এত লক্ষ কোটি টাকা রেভিনিউ আর্ন হলো, তখন যদি হিসাব করে দেখেন যত কোটি টাকা সরকারের খরচা হচ্ছে পুজো কমিটিগুলোকে দিতে এবং রেভিনিউ হিসেবে যত আর্ন হচ্ছেন, সেটা দেখলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আপনি কি পূজা কমিটির সঙ্গে যুক্ত বা কোনো পুজো উদ্যোগের সঙ্গে? নিশ্চিতভাবে আমি নিজের পাড়ায় পুজো কমিটির সঙ্গে তো যুক্ত। ভবতোষ সুতারের নাম তো নিশ্চয়ই শুনেছেন। নিশ্চিতভাবে, আমি কালকে আপনার ভিডিওটাও দেখেছি। হ্যাঁ, ভবতোষ সুতারের একটা ভিডিওতে উনি বলেছেন যে মমতা ব্যানার্জি দুর্গাপুজো প্রমোট করছেন এবং উনি এটাকে সমর্থন করছেন। আপনি কি বলবেন? আমি তো স্বপ্ন দেখি আগামী দিনে এই দুর্গাপুজোটাকে নিয়ে এমন একটি ইন্ডাস্ট্রি তৈরি হবে যেখানে প্রচুর বিদেশের মানুষ এই পুজো অকেশনটায় তারা কলকাতায় আসবেন। আমি স্বপ্ন দেখি পুজো, আমি উদ্যোগটাকে সাধুবাদ জানাই, 3টে পুজো কমিটি এটা নিয়েছেনও, যে এইখানে পুজোর আগে থেকে পুজো অবশ্যই দর্শকদের জন্য খুলে দেওয়া হলো, সেটা বিনামূল্যে। পুজোর আগে থেকে পুজোর থিম নিয়ে তারা টিকিট বিক্রি করছেন। আমি ব্যক্তিগত স্তরে, এটা আমার ব্যক্তিগত স্টেটমেন্ট, আমি এটাকে খুব সমর্থন করি, কারণ এইটা যদি সফল হয় আগামী দিনে এমন হতেই পারে বিদেশ থেকে লোকজন পুজোর আগের 15টা দিন কলকাতায় ঘুরে গেল এবং 15টা দিন তারা কলকাতায় যদি ঘুরে এবং বিভিন্ন পুজো কমিটিগুলো যদি চালু করে, হয়তো আমাদের পুজো দেখার আগে বা আমাদের পুজো দেখার পরে যে কোনো সময়, হয়তো পুজোর পর 2 দিন থাকলো, আমি জানি না, সিস্টেম যারা করবে তারা করতে পারবে। সেখানে যেই বিদেশের টাকা ভারতবর্ষে ঢুকলে এটা যেই রেভিনিউ আর্ন করবে, আমি স্বপ্ন দেখি যে এটা ভবিষ্যতের ক্ষেত্রে এটা বাংলার বড় একটা উন্নয়নের জায়গা উচিত এবং প্রত্যেকেরই কিন্তু সেটা থাকা উচিত, যার যেটা আছে তাদের রোজগার সেটাই হওয়া উচিত। আজকে যে আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে আমি মনে করি বাংলা বিশ্বের কোনো দেশের থেকে কম নয়। বাংলার মধ্যে যা রসদ রয়েছে সেটা পাহাড় থেকে সমুদ্র সবই রয়েছে। এবং দুর্গাপুজো আমি তো বলবো পৃথিবীর গ্রেটেস্ট ফেস্টিভ্যাল। তো এখন একটা প্রশ্ন এখানে করতেই হয় যে দুর্গাপুজোর বিষয়টা যখন আসছে তখনই যে 1,10,000 কথা বারবার আসছে, সেইখানে অনেকেই বলছে যে রাজ্যে তো অনেক বঞ্চনা আছে, মানে রাজ্যে অনেক খাতে টাকা দিতে পারছে না, যেমন ডিএ নিয়ে সমস্যা চলছে, যুবকরা চাকরি পাচ্ছে না। একটা যুব নেতা হিসেবে যে যুবকরা চাকরি পাচ্ছে না, এতজনের চাকরি বাতিল হয়ে যাচ্ছে, আপনার মনের ভাবটা কি? আমরা যারা নাগরিক, যদি দলীয় নেতা হিসেবে চিন্তা না করে নাগরিক হিসেবে চিন্তা করতে হবে, বুঝবো আমাদের তেমন চাহিদা সর্বদা আছে এবং থাকবে। যদি কেউ চাহিদা 100% ফুলফিল করতে পারতো সে ভগবান হতো, কিন্তু বাংলার চাকরির হাল গড়বড়তা আর 5টা রাজ্যের তুলনায় অনেক বেশি। যেভাবে বিকল্প অন্নসংস্থানের ব্যবস্থা বাংলায় আছে, অনেক রাজ্য সেখান থেকে পিছিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলতে গিয়ে একসময় চপ শিল্পের কথা বলেছিলেন, যেটাকে চপ শিল্পর হিসেবে বিরোধের কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে চপের দোকান খুলেও আমরা কেউ চাই যে জীবনে থাকে সে চপের দোকান খুলেও জীবনে দাঁড়াতে পারে, সে চায়ের দোকান করেও দাঁড়াতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রোজগারটাকে, হ্যাঁ, সেখান থেকে কেউ এটাকে চপ শিল্প নাম দিয়ে বক্রোক্তি করতেই পারেন, কিন্তু বিরোধীরা বলছে তো রাজ্য পুরো সিভিক সর্বস্ব। কিন্তু এইটা ঘটনা যে আজকে তার ক্ষুদ্র সামর্থ্যের, আজকে এই সিপিএম সরকার যেই দেনার দায় রাজ্যটাকে ফেলে দিয়ে গেছিলেন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে তুলে নিয়ে গিয়ে যেই জায়গায় দাঁড় করিয়েছেন এবং এখনো এতগুলো সামাজিক প্রকল্প, প্রায় 100টার কাছাকাছি সামাজিক প্রকল্প তিনি চালাচ্ছেন, এইটা আমি হ্যাটস অফ জানাই। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভাবী, দুঃখী এবং সকলের পেটে ভাত পড়ুক সেটাতে অনেক বেশি উদ্যোগী, আর তার কাছে সেটা ফার্স্ট প্রায়োরিটি। নাকি এই যে লোকটা হয়তো একটা মোটা টাকা রোজগার করছে, সে টাকাটা সেভিংসে বাড়াচ্ছে, সেভিংসে রাখছে এবং তার আরও অর্থ তার সেভিংস বাড়ানোর জন্য প্রয়োজন, সেই মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি প্রায়োরিটি দেন যে খেতে পাচ্ছে না বা যার খাওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি আছে তার পেছনে। আমি আপনাকে অমর্ত্য সেনের একটা কথা কোট করে বলি, একটা গরিব মানুষের কাছে যদি 1,000 টাকা যায় বা 500 টাকা যায় বা 10,000 টাকা যায়, সেই গরিব মানুষ সে টাকাটা খরচা করবে, ফলে আমাদের অর্থনীতির মধ্যে কিন্তু টাকাটা রোল হচ্ছে। আর একটা যদি মধ্যবিত্ত বা যাদের তৎকালীন প্রয়োজনীয় যদি তার থেকে যদি টাকাটা যায়, টাকাটা ব্যাংকে জমা হচ্ছে এবং সেটা অ্যাজ এ ডেড মানি বা ডেড অ্যাসেট হিসেবে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখে ভাত তুলে দিতে চাইছেন, সেটা যেমন যুক্তিযুক্ত এবং এটা কমেন্ডেবল অবশ্যই, কিন্তু কোর্টের তরফ থেকে একটা কথা উঠে এসেছে ডিএটা অধিকার, তাহলে কারোর কি অধিকার কেড়ে নিয়ে কারোর মুখে ভাত তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত? দেখুন, এখনো বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমি যতদূর শুনতে পাচ্ছি বা উপলব্ধি করতে পারছি যে বোধহয় হাইকোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের মতের একটু অমিল হচ্ছে। যেহেতু বিচারাধীন বিষয়, আমি এখনই বোধহয় কথাটা আমি বলা উচিত হবে না,
কিন্তু আমি দায়িত্ব সহকারে বলছি, আপনারা একটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে 10টা মানুষের কাছে যোগাযোগ করুন এবং 10টা ক্রাইটেরিয়া দিন যে আপনাদের কি মনে হয় যে কোনটা আগে হওয়া উচিত। আপনি যদি সেই 10টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন সেগুলো এবং যেগুলো করতে পাচ্ছেন না সেগুলো, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চান সকলকে দিয়ে দেওয়ার, আমি এটা উপলব্ধি করি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে ফুলের মতন কোমল। কিন্তু আপনি যখন প্রায়োরিটি সেট করবেন, আপনি প্রশাসক হিসেবে বসুন, প্রত্যেকটা মানুষকে বলুন, সে একজন শিক্ষককে বলতে পারেন, কিংবা একজন বাজারওয়ালাকে বলতে পারেন, কিংবা একজন রিক্সা চালককে বলতে পারেন, কিংবা একজন খেলোয়াড়কে বলতে পারেন। আমি আপনাকে দায়িত্ব সহকারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন এবং করতে পারেননি, নাম না করে, অনেকের মমতা বন্দ্যোপাধ্যায় নাম শুনলে অ্যালার্জি হয়, নাম বাদ দিয়ে বলুন যে আপনি প্রশাসক, এই কাজগুলো আপনাদের করতে বলা হচ্ছে, আপনাকে 10টা টাকা দেওয়া হলো, আপনি কোথায় কোথায় 1টা টাকা খরচ করবেন। আপনি দেখবেন, আমি দায়িত্ব সহকারে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, একজন শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত সমাজের প্রতিনিধি, তিনিও তাই করবেন। সেই বিষয়টি আমরা দর্শকদের কাছে রাখবো এবং দর্শকরা কমেন্ট বক্সে সেটা জানাবে যে তারা কোনটাকে বেশি সমর্থন করছে। আচ্ছা, প্রশাসকের জায়গায় যদি আমি নিজেকে বসাই, সেখানে একটা যেমন প্রশ্ন আসে, প্রশাসকের জায়গায় যদি তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজেকে বসায়, কলকাতা বিশ্ববিদ্যালয় 28 আগস্টের দিন পরীক্ষা ঘোষণা করেছে, তিনি যদি উপাচার্য হতেন, তিনি কি ওই দিন পরীক্ষা রাখতেন? না, আমি তৃণমূল ছাত্র পরিষদ কেন, যদি অন্য কোনো রাজনৈতিক দল যাদের পেছনে যাদের মাস ট্রেন্ড রয়েছে, আমি এসএফআই এর ক্ষেত্রে হলেও আমি রাখতাম না। এসএফআই আজকে কলেজ গেটে না থাকলেও এসএফআইয়েরও কিন্তু নতুন প্রাক্তন বর্তমান যখন মিছিল হবে, তখন শুধুমাত্র বর্তমান ছাত্ররা তো আসবে না, আমি তো ভাগ করতে পারবো না, অনেক যুবকরাও আসবে। আমি যখন প্রশাসক, আমি কিন্তু নিউট্রাল। আজ আমি মনে করি যে যারা রেজিস্টার্ড ছাত্র সংগঠন হোক, বা যদি সেদিন কোনো বিজেপি বা সিপিএম বা কংগ্রেস অন্য কারোর থাকতো, যদি ধরুন যে কোনো রাজনৈতিক দলের টাকা বন্ধ হতো, আমার মনে হয় সেই ক্ষেত্রে একজন প্রশাসক যে আগে থেকে জানতে পারেন, যদি এটা শিডিউল প্রোগ্রাম হয়, তো বিশেষ করে তাদের এটা চেঞ্জ করা উচিত ছিল। কারণ আজকে প্রশ্নটা কিন্তু ভিসি জিতলো না অমুক জিতলো বা তমুক জিতলো নয়। আমি ছাত্র সংগঠন হিসেবে আমার প্রধান কনসার্ন থাকা উচিত আমার ছাত্রছাত্রীরা, আমার থেকেও বেশি কনসার্ন থাকা উচিত সেই ইউনিভার্সিটির। কেন, ইউনিভার্সিটির টিচার মানে তো তারা মা বাবা, তাদেরকে প্রধান ভাবা উচিত যে শিক্ষক শিক্ষিকারা স্টুডেন্টরা যারা আসবে, তারা কিভাবে আসবে, তাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে। একজন ছাত্র যখন পরীক্ষা দেয়, সে কিন্তু একটা মেন্টাল ট্রমার মধ্যে থাকে, যে ফার্স্ট বয়ে থাকে, লাস্ট বয়েও থাকে। ফার্স্ট বয়ে চাপ থাকে আমি অঙ্কে 100 পাবো কিনা, সে যদি 98 পায়, 2 নম্বর না পাওয়ার জন্য তার কি বেদনা কি কষ্ট, সেটা ফেল করা ছাত্র থেকে কোনো অংশ কম নয়, এটা আমি মনে করি। সমানভাবে যেই ছাত্রদের দুর্বল, তারও চিন্তা থাকে। এবার একটা ট্রমা বা চিন্তার মধ্যে আমি ছাত্রছাত্রীকে যখন আবার আরও একটা দুটো ট্রমা দিচ্ছে, এটা মেন্টাল ট্রমা, কিন্তু আপনি বের করতে পারবেন না। তার কিন্তু মেন্টাল ট্রমাটা ততক্ষণ অবধি তার বা তার পরিবারের থাকবে, যতক্ষণ না সেই ছেলেটি বাড়িতে না পৌঁছাচ্ছে। আমি বিশ্বাস করি কারোর কিছু হবে না, না উচিত, আমরাও সজাগ থাকবো, বাকিদেরও থাকবো। কিন্তু না হওয়া মানেই মেন্টাল ট্রমাটাকে তো আমি অ্যাভয়েড করতে পারছি না। একজন যদি সাইকোলজিস্টের সঙ্গে কথা বলেন, তারা আপনাকে বলবেন যে এই মেন্টাল ট্রমার জন্য একটু না একটু হলেও একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে পরীক্ষার লেখার উপর প্রভাব পড়বে। তো আমি যদি গার্জেন হই, আমি কেন করতে যাব? আমি তো চাইলেই আগে বা পরে করতে পারতাম। আর একটা বিষয় তো আমি বারবার বলছি যে আমি এমনি পরীক্ষা পিছিয়েছি। ইউনিভার্সিটি এতদিন পরীক্ষা পিছলো কেন? অন্যান্য ইউনিভার্সিটি আগে পরীক্ষা ফেলে দিয়েছে, কেন ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট অব্দি করতে হচ্ছে? যেহেতু আপনি প্রশাসক হিসেবে বলেছেন, আমি রাজনৈতিক এজেন্ডা একদম না রেখে আমি বলছি। আমি কিন্তু প্রথম দিন যখন মিডিয়ায় জিজ্ঞেস করো, তখনও কিন্তু মিডিয়াতে আমি বাইট দিয়েছি। আমি শিক্ষিকা হিসেবে তাকে সম্মান করে, আমি একজন ছাত্র হিসেবে তাদের অনুরোধ জানাচ্ছি, এটা আমাদের কোনো হুকুম নয়, এটা আমার কোনো মানে গার্জওয়ারি নয়। এবং আমরা জানাচ্ছি, আমার কাছে প্রচুর চিঠি হোয়াটসঅ্যাপে আমার কাছে উপস্থিত, আমার ফিজিক্যালি আমার কাছে উপস্থিত, ছাত্রছাত্রীরা আমাকে মেসেজ করে, দাদা চেঞ্জ করো, দাদা চেঞ্জ করো, দাদা চেঞ্জ করো, প্লিজ বলো। আর আমরাই বলি যে প্রথম ভাই তোমরা যাও, তারা গিয়ে চিঠি করেছে, তাদের চিঠিতে বার্তা দেয়নি, গুরুত্ব দেয়নি, তাই আমাদেরকে বলা। আমরা আর বাকি সংগঠনগুলোর সঙ্গে তো গ্রাসরুটে কোনো যোগাযোগ নেই। তারা এসএফআই বা অন্য ছাত্র সংগঠন, তারা কিন্তু ব্যাপারটাকে তৃণমূল ছাত্র পরিষদ ভার্সাস তাদের ভাবে ভাবছে। তারা নির্বোধ, বুঝতেই পারছে না আমাদের আসল কাজ হচ্ছে ছাত্রদের হয়ে কথা বলা। এটা আনফরচুনেট।
আচ্ছা, আমি ল কলেজ ইনসিডেন্ট নিয়ে বেশি অন্য দিকে যাব না, কারণ অন্য প্রশ্ন অনেকে করেছে। আমরা একটু ডিফারেন্টলি স্টোরি করি। আমার বক্তব্য হচ্ছে, ল কলেজের যিনি অভিযুক্ত তার সঙ্গে আপনারও কিছু ছবি ভাইরাল হয়েছে, দেখা গিয়েছে, এবং তিনি অ্যাক্টিভলি টিএমসিপির সঙ্গে যুক্ত ছিলেন একটা সময়, সেটা পরিষ্কার হয়েছে। এই বিষয়গুলো যখন আপনাকে ফেস করতে হয় একটা যুব নেতা হিসেবে, একটা টিএমসিপি নেতা হিসেবে, ব্যতিব্যস্ত হন না? মানে বিব্রত বোধ করেন না কখনো? দেখুন, ঘটনাই আমাকে ব্যক্তিগত স্তরে ভীষণভাবে বিব্রত করেছে। আমার দুজন দিদি আছে, আমার মা ভাই বোনদের সঙ্গে আমি কিন্তু ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি। আজকে এমন একটা ঘটনা যদি আমার পরিচিত কোনো লোকের হয়, সেই ক্ষেত্রে তো ডিস্টার্ব হয় বটেই। আমার মনে হয় যে আমার বা বিভিন্ন সহযোদ্ধারা বা আমার রাজনৈতিক বিভিন্ন বোনরা আমার তাদের সঙ্গে সময় কাটিয়েছে। আজকে যদি আমি হয়তো কখনো দেখেছি যে তারা ওদের সঙ্গে পলিটিক্স করছে, আজকে তবে এই মানসিকতা যদি তার থাকতো, এটা যদি আমি বুঝতে পারতাম, আমি তো অনেক আগে থেকে অ্যাওয়্যার হতাম। কিন্তু কি বলেন তো জানেন তো, এইখানেও আপনাকে সাইকোলজিস্টের কনসাল্ট করতে হবে। এটা বুঝতে পারবেন যে এইটা এমন একটি সামাজিক ব্যাধি, এটা বোঝার এখনো অব্দি উপায় নেই যে কে করবে না করবে। আজকে যদি আমি সত্যিই জানতাম, আমি না অন্যান্য জায়গার কাছেও যে জানতো যে এর এরকম প্রবণতা আছে, কেউ তাকে রাখতো। আর দেখুন, প্রাক্তন, আমি আগেও যেটা বলছি, প্রাক্তন তার দায়ভার কি নেওয়া সম্ভব? আজকে যে সংগঠনের সিস্টেমের মধ্যে থাকে তাকে আমি বকতে পারি, তাকে আমি সাসপেন্ড করতে পারি, তার স্টেপ নিতে পারি। আজকে যে প্রাক্তন কেউ কখনো করতো, প্রাক্তনতা অ্যাক্সেস পাচ্ছে কি করে? না, অ্যাক্সেস পাওয়ার বিষয় নয়। আপনাকে জায়গা বুঝতে হবে। একটা মানুষ যখন ভেরিয়েন্ট জায়গায় যায়, তখন হয়তো একটা সত্তা আরেকটা সত্তাকে গ্রাস করে বলে প্রশ্নটা আসে। কিন্তু তার তৃণমূল ছাত্র পরিষদ কোনো অ্যাক্সেস ছিল না, এবং অ্যাক্সেস ছিল না বলেই সে আজকে কোনো লিডারশিপে ছিল না। কিন্তু সে কখনো প্রাক্তন ছিল, এটা তো আমি প্রথম দিন বলেছি, ফার্স্ট ডে। তো আমি যদি ফার্স্ট ডে কথাটা মিডিয়া আমাকে জড়ানোর আগে স্বীকার করি, তবে আমি ভুল নয় বলেই করেছি। আমার সঙ্গে তার, আপনি হয়তো দুই একটা ছবি দেখেছেন, আমার তো মনে আরও দু তিনটে ছবি তার থাকার কথা আমার সঙ্গে। আমি, আপনাকে এটা বুঝতে হবে যে আমি ভীষণ অ্যাক্টিভ সভাপতি। এই যে আমি আজকে যেখানে আসলাম, আপনার এখানে আসার আগে আমি কিছু না হলেও গোটা 22টা জেলা ঘুরে এসেছি। 22টা জেলায় ঘোরার পর প্রত্যেকটা দিন আমাকে মিটিং শেষ হওয়ার পর আধ ঘন্টা সময় আমি দিয়েছি লোকজনের সঙ্গে গল্প, আধ ঘন্টা 1 ঘন্টাও তাদের সমস্যা সমাধান, তাদের সঙ্গে ছবি তোলার জন্য। এবার আমার পিছনে যারা ছবি তুলছে, সাইডে দাঁড়িয়ে ছবি তুলছে, আমি কি বলবো, ভাই তোমার আধার কার্ড দাও এবং একটা লিখিত ডিক্লারেশন দাও যে তোমার কোনো কেস নেই, ভবিষ্যতে কিছু করবে না। ইজ ইট প্র্যাকটিক্যাল? আজকের যুগে সবার হাতে স্মার্টফোন, দাদা একটা ছবি তুলি, আমি কি বলবো, ভাই না ছবি তুলবো না? আমার কি করণীয়? বা আমার মতন বাকিদের কি করণীয়? আপনি তখন বলবেন যে মাটিতে পা পড়ে না। এই দেখুন, আপনাদের একটা সুবিধা আছে, আপনার যেটাই হবে তার উল্টো দিকে প্রশ্ন করতে পারবেন। আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, আমরা যেটা আজকে বলি সেটা আমাকে কালকেও বলতে হবে। এবং আমি যদি ভুল বলি বা ঠিক বলি, আমি জানি আপনার এই ইন্টারভিউটা যে আমি এখানে বসে দিচ্ছি আজ থেকে 20-25 বছর পর, কিন্তু এই প্রশ্ন, এই ইন্টারভিউ থেকেও কোনো প্রশ্ন কাটছাট করে বিরোধীরা কোনো টিভিতে দেখাতে পারে যে তৃণাঙ্কুর এত বছর আগে এই বলেছেন। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করতে গেলে হয়তো জাস্ট একটা সিম্পল পলিসি বলে বদলাতে পারেন। আমরা যখন চেঞ্জ করব, আমরা যে কোনো দলের ক্ষেত্রেই বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু সেটার সেটার মানে ভয়ানকতা অনেক বেশি। এবং আমি নিজে মনে করি পলিটিক্সের থ্যাঙ্কলেস জব। আজকে আমার মা বাবা যদি প্রশ্ন করেন, আমার মা খুব খুশি হবেন যদি আমি রাজনীতি ছেড়ে দিয়ে একটা সাধারণ মানুষের জীবনযাপন করি। বা আমি আমার ফিয়ান্সের ক্ষেত্রে বোধহয় আমি জানি না, সেও হয়তো খুশি হবে যে আমি যদি তাকে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা পলিটিক্স না করে বাবার সঙ্গে ব্যবসা করে বা কোনো একটা শান্তির জীবনযাপন করি। কারণ আমরা যতই মানুষরে করি বা করার চেষ্টা করি না, মানুষ বা অনেকেই, মানুষ অবশ্যই বলে বলে তো সরকার আমরা ক্ষমতায় আছে, কিন্তু মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে এমন প্রবণতা আছে, ভালোটা মনে রাখে না, শুধুমাত্র পান থেকে চুন ফসতে সেটাকে নিয়ে সমালোচনা। আরও একটি অপ্রীতিকর ঘটনা, অভয়া ইনসিডেন্ট, অভয়ার যে ঘটনা। তো এই 1 বছরের মাথায় দাঁড়িয়ে আপনাদের কোনো কর্মসূচি আছে এই বিষয়টাকে নিয়ে? কারণ একদিকে একটা অন্য কর্মসূচি হচ্ছে অভয়াকে কেন্দ্র করে। যারা কর্মসূচি করেছে তাদের কর্মসূচি গ্রহণযোগ্য থেকে তারা কি করেছে সেটা দেখুন। আর মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করেছে সেগুলো যদি দেখেন, আপনার পুরা বুঝতে পারবেন। আজকে আমার খুব দুর্ভাগ্য লাগে যে এখানে আমার সন্তান হারানোর পর যদি সেটা এখানে রাজনীতি হয় এবং সেই রাজনীতির পার্ট হয়ে, এটা আমার কাছে খুব আনফর্চুনেট। দেখুন, যে গেছে তার জীবনটা ফিরে আসবে না, আমরা যাই করি। আমাদের সরকারের উপর বিশ্বাস রাখি, সরকার যেভাবে চেষ্টা করছে, এবং আমাদের সরকারই কিন্তু প্রথম সরকার যে অপরাজিতা বিল এনেছে। আমাদের সরকারই কিন্তু, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম মানুষ
যিনি বলেছেন যে কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত এবং প্রতি দুটো ট্রায়ালের মধ্যে দিয়ে, কোর্ট ট্রায়ালের মধ্যে দিয়ে এটা যে দুটো শাস্তি বিচার হয়ে তার শাস্তি পাওয়া উচিত বলে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাদবাকিরা কে কি করেছে আপনারাই বলুন না। আচ্ছা, একটা শেষ একটা বিষয় নিয়ে আসবো, তারপরে র্যাপিড ফায়ার দিয়ে শেষ করব। যে বিষয়টি সেটি হচ্ছে SIR। এটি এখন একটা মানে অনেকের কাছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকে বা যারা এখন ছাত্র রাজনীতি করছে, অনেকেই ফেস করছেন SIR নিয়ে কথাবার্তা উঠছে। SIR সম্পর্কে এবং SIRটার ক্ষতিকারক নাকি SIRটা ভালো, এর কোনো ভালো দিক আছে না খারাপ দিক আছে, নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের মুখ থেকে দর্শকদের জন্য। দেখুন, আমি আজকে এবারের 21-এর বক্তব্য রাখতে গিয়ে আমার হুট করে একদিন মনে হলো এই বক্তব্যটা আমি রাখলাম এবং বক্তব্যটা খুব ভীষণভাবে পপুলার হয়েছিল। সেটা হচ্ছে আমি যেন কোনো জায়গায় এসেই 2025 সালের 21শে জুলাইয়ের সঙ্গে 1993 21শে জুলাইয়ের একটা মিল খুঁজে পাচ্ছি। কারণ 2025 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই ভোটার লিস্ট কারচুপির কথা অভিযোগ করছেন এবং সেটা প্রমাণিত হচ্ছে। 1993 সালেও তিনি নো আইডেন্টি নো ভোটের দাবিতে তিনি লড়াই করেছিলেন। মানে কিন্তু সেই সিপিএম এবং এই বিজেপির মধ্যে যেন কোনো এক জায়গায় সাদৃশ্য আসছে, যেখানে আমরা দেখছি এরা গণতন্ত্রকে গণধর্ষণ করার কথা বলছে এবং তাদের অশ্বমেধের ঘোড়া যে বারবার বাংলায় এসে আটকে যাচ্ছে, এইটাকে বিজেপি নেতারা নিতে পারছেন না এবং নিতে না পারার জন্য বিভিন্ন তারা ছল চাতুরি অবলম্বন করার চেষ্টা করছেন। কালকে রাহুল গান্ধীর একটা প্রেস কনফারেন্স যদি আপনি দেখেন, আমি ভীষণভাবে ব্যাপারটাকে আমি সমর্থন করি, তিনি বিরোধী দল অন্য দলের হতে পারেন, কিন্তু এরা মানে এতটাই ভয়ানক এরা এবং বিজেপি সিস্টেমের মধ্যে এমনভাবে ঢুকে গিয়ে প্রশাসকদের মানে তাদের মানে অপরিসীম টাকার মধ্যে দিয়ে, আমি জানি না ক্ষমতার মধ্যে দিয়ে, ভয়ের মধ্যে দিয়ে এরা ঢুকে গেছে সিস্টেমের মধ্যে, যেখানে এরা মানুষের গণতন্ত্রের উপর বিশ্বাস রাখছে না, এদের তুল্যকি শাসন ব্যবস্থার উপর রাখছে। আমার নেত্রী বলছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বিশ্বাস করি আমাদের ন্যারেটিভ শুধুমাত্র সেটাই থাকা উচিত, আমি আলাদা ন্যারেটিভে আসছি না। শুধুমাত্র এইটা বলছি আমি যে যাই করুক 2026-এ তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে আসছে। না, তাহলে কি ভুয়ো ভোটার ধরা, বা যেটা অ্যাকচুয়ালি বিরোধীরা বলছে যে ভুয়ো ভোটার ধরা হতে পারে এর মাধ্যমে, সেটা কি অপরাধ? ভুয়ো ভোটার ধরা একদমই নয়। ভুয়ো ভোটার আমরা তো চাই ভুয়ো ভোটার ধরতে, কিন্তু ভুয়ো ভোটার ধরার নাম করে যে অরিজিনাল ভোটারদের বাদ দিয়ে দিচ্ছে বা নিজের মতাদর্শের বহু মানে মানুষজনকে বিভিন্ন রাজ্যে ঢুকিয়ে দিয়ে ইলেকশনের সময় শুধুমাত্র তাদেরকে আনাচ্ছে, এটাকে আমি সমর্থন করি না। আচ্ছা, শেষ করবো র্যাপিড ফায়ার দিয়ে। মমতা ব্যানার্জি না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মন থেকে মমতা ব্যানার্জি, আগামী ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জি। পার্থ ভৌমিক না জ্যোতিপ্রিয় মল্লিক? পার্থ। বিজেপিতে মোদি না অমিত শাহ? দুজনেই বাজে। শুভেন্দু অধিকারী নাকি শ্রমিক ভট্টাচার্য? যদি তৃণমূলের পার্সপেক্টিভে বলেন, অবশ্যই বলবো শুভেন্দু অধিকারী, কেন শুভেন্দু থাকলে তৃণমূলের লাভ। আর যদি বিজেপি দলটার মধ্যে তো ভালো খারাপ সব দলের মধ্যেই আছেন, শ্রমিকবাবু ভালো বলেন, শ্রমিকবাবুর মধ্যে অনেক ব্যর্থতা রয়েছে, কিন্তু তার মধ্যেও আমার ওনাকে আমি কেন শ্রমিকবাবু বলবো, কারণ উনি আদি বিজেপি, উনি সত্যিকারের বিজেপি। প্রত্যেক দলের মধ্যেই ভালো খারাপ কিছু আছে। আজকে শুভেন্দু অধিকারী সে সুবিধাবাদী, নিজের পিঠ বাঁচাতে গেছে। এবিভিপি না এসএফআই? এসএফআই তবু দু একটা সংগঠন আছে, তবু এসএফআই এবিভিপি খায় না, মাথায় কেউ জানে না। দীপশিতা না সৃজন? সৃজন। যাদবপুর নাকি প্রেসিডেন্সি? শিক্ষার ক্ষেত্রে দুটোই, রাজনীতির ক্ষেত্রে দুটোকেই নেগলেক্ট। ভবিষ্যতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর? ডেফিনেটলি অভিষেক ব্যানার্জি, ডেফিনেটলি। অনেক ধন্যবাদ জয়িত্রী টিভিতে আসার জন্য। জয়িত্রী টিভির জন্য যদি দুটো কথা আমাদের শুভেচ্ছা বার্তা যদি দেন। আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আমি আপনাদের অনেক ইন্টারভিউ আমি দিই, আপনাদের সার্বিক ইন্টারভিউটার পেছনে যে পড়াশোনা আছে এবং আপনারা যেভাবে প্রশ্ন করেছেন আমার ভালো লেগেছে। আমি আপনার ফুল টিম, যাদেরকে হয়তো মাইকের পেছনে দেখা যাচ্ছেন, ক্যামেরার পেছনে দেখাচ্ছেন না, তাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি বিশ্বাস করি আগামী দিনেও আপনারা যেভাবে এগোচ্ছেন, আপনাদের এই চ্যানেলটি বিশাল নাম করবে, বিশাল পপুলার হবে এবং আপনার নির্ভীকতার সঙ্গে প্রশ্ন করে যাবেন, যে প্রশ্নটা আপনি আমাকে প্রথমে ইন্টারভিউ সময় করেছিলেন। আমরা কিন্তু আমরা সব রকম প্রশ্ন করতে যাই, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে ইটস আপ টু ইউ, এবং আপনারা সেভাবে করেছেন। আমার ভালো লেগেছে, আপনাদের শুভেচ্ছা শুভকামনা জানাই। আমি বিশ্বাস করি আগামী দিনের ক্ষেত্রে যেভাবে সমাজটা এগোচ্ছে এবং নতুনরা উঠে আসছে, সেই ক্ষেত্রে আপনারাও তার একটা পার্ট হিসেবে খুব রাইজ করবেন। আমি শুভেচ্ছা জানাই সমগ্র টিমকে। আমি আশা করছি আগামী দিন আরও ভালো ভালো মানুষরা আসবেন এবং আপনাদের মধ্যে দিয়ে, আপনাদের ইন্টারভিউগুলোর মধ্যে দিয়ে
সমাজ অনেকটা সমৃদ্ধ হবে। অনেক ধন্যবাদ তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রধান মুখ। ধন্যবাদ।